আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উইকেন্ড না, আজকে আমার ভিডিও দেওয়ার কোনো কথা ছিল না, বাট আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা সপ্তাহের মাঝখানে তৈরি করা। এবং আমার কাছে মনে হয় আপনারা উইকেন্ডে যেটা প্রত্যাশা করেন যে ইন্ডেক্স কত দূর উঠতে বা নামতে পারে এবং 4-5টা স্টকের ওয়াচ লিস্ট, ওইটার চাইতে আমি যে মেসেজগুলো এখন দিব আপনাদেরকে, বা যেভাবে আপনাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা আপনাদেরকে আগামী দিনগুলোতে অনেক বেশি বেটার হেল্প করবে। আজকের ভিডিওর মূল অবজেক্টিভ হচ্ছে কিভাবে আগামী দিনগুলোতে আমরা আমাদের পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে পারি। আই রিপিট, পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনার জন্য আলাদাভাবে ওয়াচ লিস্ট নিয়ে আসবো, ব্যাপারটা এরকম না। আপনি ওয়াচ লিস্টের চাইতেও অনেক ইম্পর্ট্যান্ট আপডেট পাবেন। স্টক তো থাকবেই, সেটা সমস্যা না, বাট কিভাবে কাজটা করতে হবে সেটার একটা ক্লিয়ার দৃষ্টিভঙ্গি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করছি আজকের ভিডিওর একটা সেকেন্ডও আপনার জন্য ব্যর্থ যাবে না যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন। আসেন, আমি এখানে কি লিখছি, মানুষ কি মনে করতেছে, এগুলা বাদ। এগুলা কোনো কিছু আমি আর রিপিট করতেছি না, ব্যাখ্যা করতেছি না। আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট শুধু বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনি মার্কেটটাকে নিজের চোখ দিয়ে, চোখ বন্ধ করলেও দেখতে পান। এটা হচ্ছে আমার আজকের অবজেক্টিভ। আসেন একটা একটা করে আমরা ক্লিয়ার করি। প্রথমত আমি আপনাদেরকে 9ই জুন একটা আপডেট দিয়েছি, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে, যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে এখন আমার সাপ্লাই জোনে টাচ করলো। ওই দিনই প্রথম টাচ করলো। আমি বলছি যে প্রথমবারের মতো সাপ্লাই জোন টাচ করলো, এর আগে কখনোই রেজিস্ট্যান্স হিট করে নাই। এবং তার সাপ্লাই জোনটা হচ্ছে এই যে 51 থেকে শুরু করে 57-58 পর্যন্ত ম্যাক্সিমাম গন্তব্য। এবং এখানে উল্লেখ করা হয়েছে যে এখন ইন্স্যুরেন্সে যাতে আমরা ঝুঁকি না বাড়াই, কিন্তু যে ইন্স্যুরেন্সগুলো ট্রেন্ডি আছে ওগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। এই জায়গায় আপ ডাউন করতে করতে অনেক ইন্স্যুরেন্স 20% বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। বাট এখান থেকে একটা সাপ্লাই আছে। তো অনেকে অনেক রকম কমেন্ট করেছেন যে এইটা আর থামবে না এক্সেট্রা। আমি আপনাদেরই সময় নষ্ট করতে চাই না, বাট যদি রিয়ালিটিতে আসি, এই হচ্ছে সেই 9 জুন এবং এই হচ্ছে সেই বৃত্তটা, যেটা 51 থেকে শুরু করে 57-58 পর্যন্ত ছিল। ওই বৃত্তটা ওভাবে এখনও পর্যন্ত আছে। বেসিক্যালি এটা হচ্ছে সাপ্লাই জোন, কিন্তু সাপ্লাই কোথা থেকে শুরু হবে সেটা আইডেন্টিফাই করে আমি আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম। সো আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যখন শুরুতে দেখানো হয় তখন মানুষকে বিশ্বাস করানো যায় না, কারণ আমি কি বুঝে বলতেছি সেটা তো আসলে আপনারা ফিল করতে পারেন না। হ্যাঁ, যারা বিনিয়োগকে বিশ্বাস করে অনেকদিন ধরে দেখতেছে, কিছুটা বিশ্বাস বা আস্থার কারণে অনেকে হয়তো বা ধরে নেয় যে এরকম কিছু হইতে পারে। বাট আমি কোনো কথা তো আসলে ক্যালকুলেশন ছাড়া বলি না, আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী বলি। ভুল হোক সঠিক হোক, একটা ব্যাক এন্ডে স্টাডি থাকে। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এখনও আমার মন্তব্য অপরিবর্তিত। ইন্স্যুরেন্স সেক্টর 2026 সালে আরও ভালো হবে। যেই স্টকটা 25 টাকা থেকে 40-45 টাকায় উঠেছে, ওই স্টকটা সাপ্লাই জোন ফেস করে 10-20-25% পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন করে আবার 60 টাকা পার করবে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর এখন একটু সাপ্লাই জোন ফেস করবে এবং করতেছে, এখন আর আমার বলার প্রয়োজন হবে না, আপনি বুঝে গেছেন। সো ইন্স্যুরেন্স সেক্টরে ট্রেড রানিং থাকলে সেটা নিয়ে টেনশন নাই, বাট নতুন কিনতে গেলে খুব দেখে শুনে কিনবেন। গেল একটা সেক্টর। এরপরে হচ্ছে ব্যাংক সেক্টর। এইটা আপনাদের জন্য ভিডিও আমি বানাই নাই, এটা বেসিক্যালি আমি উইকেন্ডে আমার গ্রুপের জন্য ভিডিওটা তৈরি করছিলাম। বাট তারপরও ওই টাইমটাতে ওই যে 5600 রেজিস্ট্যান্স ব্রেক করবে কি করবেন, ওই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গিয়েছিল। সো আমি তাদের পারমিশন নিয়েই, তাদেরকে জানিয়েই আপনাদেরকে আসলে ভিডিওটা পরের দিন পাবলিক করেছি। ভিডিওটা তৈরি করা হয়েছে 13ই জুন আর আপনারা পেয়েছেন 14ই জুন। সো 13ই জুন আমরা এই প্রেডিকশনটা দিয়েছিলাম যে ব্যাংক সেক্টর আগামী কয়েকদিনের মধ্যে এখানে ব্রেকআউট করবে, এবং এই দাগটা ব্রেকআউট করলে ব্যাংক সেক্টরের প্রথম টার্গেট হবে এই যে 16.5-র দিকে। এরপর আরও উঠবে নামবে সেগুলো পরে। বাট এইটা যদি ঘটে, অর্থাৎ ব্যাংক সেক্টর যদি এই লেভেলটা ব্রেকআউট করে, তাহলে ইন্ডেক্স 5600 লেভেল ব্রেকআউট করবে, এবং ইন্ডেক্স ওখানে বাধাপ্রাপ্ত হইলেও অনেক বড় ফল করবে না, কারণ ব্যাংক সেক্টর ব্যাকএন্ড থেকে সাপোর্ট দিবে। কারণ ব্যাংক সেক্টর এখানে একটা কারেকশন শেষ হতে আমি আগেই ক্লিয়ার করছি, হায়ার হাই তৈরি করবে। এবার যদি ব্যাংক সেক্টরে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সেক্টর ঠিক তার ভিডিওর পরের দিনই হবে এই কথা বলি নাই। আমি দাবি করতেছি না যে আমি বলছি দেখে ব্যাংক সেক্টর বাড়ছে। আমার ক্ষমতাই নাই যে আমি একটা ব্যাংক 2 লাখ পরিমাণে কিনবো। সো একটা ব্যাংক সেক্টর বাড়তে কোটি শত কোটি টাকার প্রয়োজন হয়, এটা আমার কথায় কিছুই হয় না, এটা আগে বুঝেন। সো বাড়ছে, যে কোনো কারণেই বাড়ছে। এবং আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করছি যে ব্যাংক সেক্টর যদি কোনো কারণে, আমি যাই বলি অন্যজন যাই বলুক, কোনো কারণে যদি দেখেন যে ব্যাংক সেক্টর 1440-এর নিচে চলে গেছে, তাহলে জেনে রাখেন ইন্ডেক্স বড় ধরনের ফল করবে, এতে কোনো সন্দেহ নাই। কে কি মনে করলেন, বিশ্বাস না করলেন আপনাদের ব্যাপার। বাট ব্যাংক সেক্টর এখানে একটা হায়ার হাই তৈরি করছে। ব্যাংক সেক্টর এখন লোয়ার লো তৈরি করার সম্ভাবনা একদমই কম, খুবই কম। সো এখন যদি ব্যাংক সেক্টর এখান থেকে 2-1-এর মধ্যে রিভার্সাল দেয়, তাহলে ইন্ডেক্স আসলে যতটুকু পড়ছে বা যতটুকু সাইডওয়েজ আছে, ওই একটু সামান্য কারেকশন দিয়ে ইন্ডেক্স আবারও উঠবে।
এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট আগামীতে আসলেই ভালো হবে। সো এখন একটু কারেকশন, একটু আপ ডাউন সাইডওয়েজ, মানে আর মোমেন্টাম ইন্ডিকেটরগুলো হাই হয়ে গেছে। আমি যদিও ইন্ডিকেটর দেখি না, বাট বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা আসলে ইন্ডিকেটর দেখে ট্রেড করে। সো সংখ্যাটা কিন্তু একদম কম না, অনেক ট্রেনিংয়েও ইন্ডিকেটর শেখানো হয়। সো আমি কাউকে মানে ভালো মন্দ বলতেছি না, বিষয়টা হচ্ছে যেটা মানুষ ফলো করবে সেটার ইম্প্যাক্ট তো কম আর বেশি থাকবে, এটা তো একটা বেসিক কমন সেন্স। সো যেহেতু অনেক মানুষ ওই মোমেন্টাম ইন্ডিকেটরগুলো ফলো করে, যখন মানুষ দেখে RSI 85 হয়ে গেছে, হ্যাঁ এত উপরে উঠে গেছে, তখন মানুষ ধরেই নেয় যে এখন একটু সময় মানে নিচের দিকে আসবে বা একটু টাইম কারেকশন করবে। সো এটা রিফ্লেকশন থাকবে, বাট ব্যাপার না। আপনি শুধু খেয়াল রাখেন, আমি ইন্ডেক্সের চার্টই আজকে ওপেন করবো না, যদি ব্যাংক সেক্টর 1440-এর নিচে যায় অ্যালার্ট, আর যদি না যায় 2-1-এর মধ্যে রিভার্সাল করে, ইন্ডেক্স আপ ডাউন করলেও ইন্ডেক্স আবার উঠবে। সো ইন্ডেক্স নিয়ে কভার করলাম, ব্যাংক সেক্টর নিয়ে কভার করলাম, ইন্স্যুরেন্স নিয়ে কভার করলাম। লাইফ ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স আগেই দেখানো আছে, ওগুলো বাড়া এখনও বাকি আছে, ওগুলো আপ ট্রেন্ডে আছে। শুধু তাই না, টেক্সটাইল সেক্টর ভালো করতেছে, আইটি সেক্টর ভালো করতেছে। আসলে মার্কেটে যদি ভলিউম ঢুকে না, এই যে আপনারা যারা জিজ্ঞেস করেন আগামী সপ্তাহে কোন সেক্টর ভালো করবে, কালকে কোন সেক্টর ভালো করবে, এই আপনাদের এই প্রশ্নগুলো অ্যানালিসিসের ধরন নষ্ট করে ফেলে। তারা বাধ্য হয়, বায়াসড হয় মানুষ যেটা জিজ্ঞেস করতেছে সেটার অ্যান্সার দিতে। দেখেন আজকের আমি ভিডিও যেটা তৈরি করতেছি, এই ভিডিওর টপিক কিন্তু আপনি আমারে বলেন নাই, জানতে চান নাই, আমি মনের মতো করে নিজের স্টাডি অনুযায়ী বলতে পারতেছি। দ্যাটস ওয়াই আমি আমার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করব। বাট যখন আপনি ফোর্সলি কোনো কিছু চাপায়ে দিবেন, কোন সেক্টরটাই কালকে ভালো করবে জানতে চাবেন, তখন আসলে কিন্তু একটা অনুমান নির্ভর তথ্য সবাই দিয়ে দেয়। সো সব সেক্টরই কমার বেশি ভালো করবে, শুধু আপনি বাজারের মোমেন্টামটা বোঝার চেষ্টা করেন, যেটা আমার ভিডিওর পরবর্তী অংশে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার আজকের ভিডিওর মূল অবজেক্টিভ কি? আজকের ভিডিওর মূল অবজেক্টিভ হচ্ছে 10%, 15%, 5% ভুলে যান, টোটালি ভুলে যান। এইটা 10%, 20% প্রফিট করার মার্কেট না। এখন আপনি প্রশ্ন করবেন, কথা বুঝলাম, সবই ঠিক আছে, অনেক স্টক ডাবল হয়েছে 2026 সালে, সেটাও ঠিক আছে, বাট আমরা কিভাবে করব? আমাদেরকে একটা উপায় দেখায় দেন, হাতে কলমে দেখায় দেন যে এইভাবে করো, এই হচ্ছে উদাহরণ, এই হচ্ছে লাইভ ডাটা, এইটাকে ফলো করো, আগামী দিনেও হবে। আমি এই প্রত্যেকটা জিনিসের উত্তর আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো একদম কনক্রিটভাবে। প্রথমত, এই সিলভা ফার্মাটা আমি আপনাদেরকে 11 টাকায় দিছি, মানে ভিডিওতে দিছি বলতে আমি আপনাকে ওন করতেছি এই স্টকটার ব্যাপারে, এরকম না ব্যাপারটা। আমি অনেক স্টক দেখানোর মধ্যে যে পজিশনাল ধারণাগুলো দেই, সেখানে এই সিলভা ফার্মাটা 11 টাকায় থাকাকালীন আপনাদেরকে দেখানো হয়েছে। এবং লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে এটার স্টপ লস আপডেট করে দিছি। আমি কি করতেছি, আমি প্রত্যেকটাই স্টকের স্টপ লস ট্রেইল করতেছি। স্টপ লস ট্রেইল কি যদি না বুঝেন, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যান, ওখানে গিয়ে আপনি চেক করলে পেয়ে যাবেন, ট্রেইলিং স্টপ লসের ভিডিও দেয়া আছে আপনাদেরকে। সো এইটা 12 টাকা 60 পয়সায় যখন গেল, আপনি এখন খেয়াল করেন বর্তমান কন্ডিশন হচ্ছে এই স্টকটার প্রাইস 14 টাকা 20 পয়সা। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে এই ক্যান্ডেলে আপনি সেল করে দিচ্ছেন, কারণ এরপরে 2 দিন লাল হবে, এবং আপনি এইখানে সেল করে দিয়ে আপনি নিজেকে খুব এক্সপার্ট মনে করতেছেন যে এরপর অন্য একটা শেয়ারে সুইচ করি, ওইটা আবার 20% বাড়বে, ততক্ষণে এইটা 10% কারেকশন হবে, আবার ওইটা সেল করে দিয়ে এটা কিনবো। ইন রিয়েলিটি এটা কখনোই হয় না, কেউ করতে পারে না। 2-1টা মিলে গেলে সেটা একটা এক্সাম্পল হিসেবে মানুষকে দেখায়, সেটা ঠিক আছে, বাট একটা স্টকে 50% প্রফিট করা আর 5টা আলাদা আলাদা ট্রেড করে ধারাবাহিকভাবে 10% করে 50% প্রফিট করা কোয়াইট ইম্পসিবল। আপনি করে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি নিজে করে দেখেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইটার স্টপ লস আবার 12.60 থেকে 13.10-এ তুলে দিলাম। এবার দেখেন, যদি আপনি 11 টাকায় সত্যি কিনে থাকেন, এইখানে আপনাদের পজিশন দেখানো, অলরেডি কিন্তু আপনি অলমোস্ট 20% প্রফিটে আছে যদি স্টপ লস হয়। এখন এই 11 টাকা থেকে 14 টাকা 20 পয়সা মানে অলরেডি 30% প্রফিট। এবং এই যে টার্গেট জোনটা দেখানো আছে, এই টার্গেট জোনটা আমি এখনও বিলিভ করি হিট করবে। এটা 7 দিন লাগুক আর 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক, যদি হিট করে, এবং আমি বিলিভ করি হিট করবে, তাহলে 11 টাকা থেকে যদি 17 টাকার আশেপাশে যায়, কত পার্সেন্ট প্রফিট হয়? 60% প্রফিট, 60% প্রফিট, যেটা সিলকোতে অলরেডি আমরা টেক করে সেটাও আপনাদেরকে দেখাইছি, বাট সিলকোটা পাবলিকলি দেওয়া ছিল না, সিলভাটা আপনাদেরকে পাবলিকলি দেয়া আছে, কেটে দিলাম। আসেন পরেরটা, এমএল ডাইং গত ভিডিওতে আপনারা দেখতে পাইছেন যে স্টকটার 9 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে 10 টাকার নিচে এন্ট্রি করা, এবং ওই লেভেলে আপনারাও দেখতে পাইছেন, যে লেভেলে গ্রুপের মেম্বাররা দেখতে পাইছে সেই লেভেলটাই কিন্তু আপনারা দেখতে পাইছেন। টার্গেট কত? 14 টাকা। যদিও এই স্টকটা 8 টাকা 60-70 পয়সার দিকে কিনে 10 টাকা 50 পয়সায় অলরেডি সেল করা হয়েছে, এবং সেকেন্ড টাইম রিএন্ট্রি করা হয়েছে এই রিটেস্টের পরে। সো এটা সেকেন্ড টার্গেটের উদ্দেশ্যে যাচ্ছে। বাট যদি আজকের পজিশনটা দেখেন, স্টকটা 11 টাকা 40 পয়সা চলতেছে। এবার ঘটনা যেটা ঘটবে মার্কেটে,
আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কিনছেন ভিডিও দেখে বা অন্যভাবে বা নিজে নিজে, কেনার পরে আপনি 12% 13% প্রফিট পেয়ে গেছেন, আপনি খুশি মনে এটা সেল করে দিয়ে মনে করতেছেন জিতে গেছেন। বাট ইন রিয়ালিটি ঘটনাটা হচ্ছে এই স্টকটা আজকে কেবল একটা ব্রেকআউট দিছে। আপনি যদি এই লেভেলটাও টানেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, এই স্টকটা আজকে ব্রেকআউট দিছে। এই স্টকটার অ্যাকচুয়াল সাপ্লাই জোন 14 টাকা, 14 টাকা 50 পয়সা হতে পারে, 13 টাকা 90 পয়সা হইতে পারে, বাট 14 টাকা, যেটা আপনাদেরকে ভিডিওতেও দেখানো আছে। এখন আসলে যদি এই 9 টাকার ঘর থেকে 14 টাকা পর্যন্ত কেউ ক্যারি ফরওয়ার্ড করে, তার প্রফিটের পার্সেন্টেজ দাঁড়ায় প্রায় 50%। 9 টাকার ঘর থেকে 14+ যদি পাওয়া যায়, প্রায় 50%, 45% হতে পারে, আই ডোন্ট মাইন্ড। বাট এই যে অপশনটা, এই অপশনটা আপনি বন্ধ করে দিতেছেন 10-12% প্রফিটের খুশিতে। এটা কার ভুল? আসেন পরের স্টকে যাই, এটা বাদ দেন। বিডি থাই ফুড, বিডি থাই, এটা বিডি থাই ফুড না। এনিওয়ে, বিডি থাই আপনাদেরকে যাদের হাতে আছে তাদের কি করণীয় এবং যাদের হাতে নাই তারা কিভাবে ফলো করতে পারেন, দুটাই দেখানো হয়েছে। বিডি থাই দেখানোর উদ্দেশ্য এইটা না যে গতদিন আমি আপনাকে বিডি থাই কিনতে বলছিলাম, এরপর আপনি বিডি থাই কিনছেন, অনেক প্রফিটে আছেন, এরকম না। বিষয়টা হচ্ছে মার্কেটের বিহেভ বোঝানো, একটা স্টকের আপ ট্রেন্ডের মোমেন্টামের শক্তি কতটুকু এবং কোন স্টকটার মধ্যে সেই শক্তিটা আছে, এইটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, বুঝতে পারবেন সেটা। এই যে আগে আপনারা বলতেন না যে স্মার্ট মানি কোন শেয়ারে আছে দেখান, ভলিউমযুক্ত শেয়ার, এই জিনিসটা খাটতো এই কারণে যে 400টা স্টকের মধ্যে 20-30টা 40টা শেয়ারেই শুধু স্মার্ট মানি থাকতো, ওগুলোতেই ভলিউম হইতো, অন্যগুলোতে ভলিউম হইতো না। সো বেসিক লেভেলে অ্যানালাইসিস বুঝলে বা মোটামুটি একটা স্মার্টনেস থাকলে সে বের করে ফেলতে পারতো যে কোন স্টকটার মধ্যে স্মার্ট মানি আছে, শুধু ওইটাতেই র্যালি হবে। মনে করে দেখেন, ফ্লোরের টাইমে ট্রেড করা কিন্তু ইজি ছিল, কারণ অনেক স্টক লেনদেনই হতো না, অল্প কিছু স্টক লো পেডগুলো বাড়তো, সো ইজিলি ওগুলো পিক করা যাইতো। প্রবলেমটা হচ্ছে বুলিশ মার্কেটে কিন্তু স্মার্ট মানি কিন্তু রিটেইলার হয়ে যায়। বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। যখন স্মার্ট মানির উদ্দেশ্য হচ্ছে 1-2 লাখ করে শেয়ার যাতে কেনা বেচা করা যায়, সেই পরিবেশ তৈরি করা, সেই পরিবেশটা খারাপ বাজারে সে নিজে তৈরি করে নেয় 30-40টা স্টকের মধ্যে। বাট যখন বাজারের মধ্যে ওই পরিবেশ অলরেডি আছে, ম্যাক্সিমাম স্টক ওই পরিস্থিতিতে আছে, তো স্মার্ট মানির একজনের, দুইজনের বা একটা গ্রুপেরও কিন্তু এত টাকা নাই যে সে চাইলেই এক একদিন এক এক ব্যাংক নিয়ে গ্যামলিং করবে বা এক একদিন এক এক সেক্টর নিয়ে গ্যামলিং করবে, এরকম কিন্তু না ব্যাপারটা। সো যখন মার্কেটে অ্যাকচুয়ালি মানি ফ্লো বাড়ে, তখন অনেক স্টকই কিন্তু তার আপন শক্তিতে বৃদ্ধি পেতে থাকে। এগুলোতে স্মার্ট মানি আছে, না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ ভালো ভলিউম আছে। এখন ওই ভলিউম স্মার্ট মানির আলাদা ভলিউম হোক, ইনস্টিটিউশনের ভলিউম হোক, আর পাবলিকের পাবলিকের সেন্টিমেন্টের কারণে যৌথ রিটেইলারদের ভলিউম হোক, মূল কথা ভলিউম ইজ ভলিউম। ওটা কার ভলিউম সেই কারণে স্টক বাড়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই সময় স্টকটার দাম ছিল 16 টাকা 60 পয়সা। পরবর্তীতে এই 16 টাকা 60 পয়সার পরের দিন হল্ট হওয়ার পর এখানে কিন্তু স্টকটা থেমেছে, রিটেস্ট করতেও এসেছে। আমি বলতেছি না আপনি কিনছেন বা কেন কিনেন নাই, আমার উদ্দেশ্য বুঝেন। আমি বিডি থাই নিয়ে কোনো ক্রেডিট নিচ্ছি না। এখন ওই দিন হয়তো আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে যে এই স্টকটা 22 টাকার আশেপাশে যাবে, আবার নিচে কিছুটা নেমে এসে এই স্টকটা আবার 32-34 টাকায় যাবে। একটা শেয়ার 8 টাকার শেয়ার 2026 সালেই 32 টাকায় যাবে বলতেছে, ডেফিনেটলি এটা একটা চাপাবাজির মতো লাগবে, স্বাভাবিক, কারণ মার্কেটে বেশিরভাগ মানুষ এভাবে বলে, আমি অস্বীকার করতেছি না। সো ওই জায়গায় ডিফারেন্সিয়েট করতে পারাটা কিন্তু ডিফিকাল্ট। সো এখানে আপনাদের কোনো ভুল নাই, বাট একটা স্টকের পজিশনটা যদি আপনি বুঝতে পারেন, এখন কিন্তু আপনার কাছে মনে হয় না যে 22 টাকা যাবে, এটা কারো কাছে অসম্ভব মনে হচ্ছে। অলরেডি 20 টাকা 30 পয়সা আছে, একদিন বাড়লেই 22 টাকা চলে যাবে বা আরও উপরে নিচেও যেতে পারে। এখন কি পজিশন থেকে বিশ্বাস করার মনে হয় যে এটা আসলে যেরকম দেখানো হয়েছিল মোরললেস ওরকম হওয়া পসিবল? আমার মনে হয় এখন আপনাদের মধ্যে অন্তত পক্ষে ওই কনফিডেন্সটুকু গেইন হচ্ছে যে আসলে পসিবল। এখন এই ধরনের স্টক আপনি বুঝবেন কিভাবে? আমি একটা বৈশিষ্ট্য বলছি, বেশি কিছু না। লম্বা সময় ধরে ডাউন ট্রেন্ড, এরপরে অনেক দিন ধরে সাইডওয়েজ আপ ডাউন করতেছিল, কোনো একটা সলিড অ্যাকুমুলেশন প্যাটার্ন তৈরি করছে, তৈরি করে ওই স্টকটা ব্রেকআউট করছে। ব্রেকআউটের পরে যখন রিটেস্ট করে বাড়া শুরু করছে, এখান থেকে আপনি কাউন্ট করবেন, এইটা হচ্ছে স্টকের বটম। নভেম্বর মাস 2025 সালে স্টকটা বটম তৈরি করে ফেলছে। এখান থেকে সর্বনিম্ন প্রতিটা স্টক 1.5 বছর করে আপ ট্রেন্ডে থাকে, 3 বছরও থাকতে পারে, মার্কেট ভালো থাকলে 5 বছরও থাকতে পারে। বাট আমার ব্যাক ইন্ড অ্যানালাইসিস যেটা বলে যে অ্যাটলিস্ট 1.5 বছরের মতো আপ ট্রেন্ডে থাকে। সো 1.5 বছর এখনো হয় নাই। তো এই স্টক আপনি কতদিন হোল্ড করতে পারবেন, কোন পজিশনে কিনে কিভাবে ক্যাশ ম্যানেজ করতে পারবেন, কিভাবে রিস্ক ম্যানেজ করতে পারবেন, এইটুকুই শুধু আপনার করণীয়। বাট আপনি জোর করে একটা স্টকের রানিং ট্রেন্ড থেকে ভয় পেয়ে ছেড়ে দিলে আসলে কারোই কিছু করার নেই। জেনেক্সিল গত ভিডিওতে আপনারা দেখতে পাইছেন, যেখানে স্পষ্ট করে বলা ছিল এই শেয়ারটা কিন্তু 27 টাকা 80 পয়সায় কেনা। এই ক্যান্ডেলটা জেনারেট হয়েছে যেদিন, এই ক্যান্ডেলের বটমে কেনা, ব্রেকআউট আসন্ন দেখে। এবার
যে কোনো মানুষ কেনার পরে T3 দিন মানে ম্যাচিউর ডেটের ঠিক পরের দিন, ম্যাচিউর ডেটে অলরেডি 12-13% না, ম্যাচিউর ডেটে এটাতে 18% প্রফিট ছিল, স্পষ্টভাবে মনে আছে আমার। ম্যাচিউর ডেটে 18% প্রফিট থাকার পরে ওই স্টক হাতে রাখাটা খুবই ডিফিকাল্ট, এটা আমিও বুঝি। বাট এই স্টকটাতে পরামর্শ দেওয়া হয়েছে ভিডিওতে, তাও আবার যে 33 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে প্রায় 52 টাকাকে টার্গেট করে অপেক্ষা করতে। যদি আমি বলতেছি না এটা 52 টাকায় যাবে, আমি বলতেছি না, আমি বললে যাবেও না, বাট থিং ইজ এটা রিস্ক কতটুকু? যখন ভিডিওতে দেখানো হয়েছে তখন 35 টাকা চলে, 33 টাকা 50 পয়সা, 1 টাকা 50 থেকে 60 পয়সা তখনও রিস্ক। তাহলে 1 টাকা 50-60 পয়সা রিস্কের বিপরীতে আপনার 15 টাকার উপরে প্রফিট করার জায়গা এখনও অবশিষ্ট আছে। তাহলে আপনি যদি এইটুকু একটু না দেখেন, একটু না বিবেচনা করেন, তাহলে এই 15-16 টাকা আপনাকে কে দিবে? মার্কেটে ঠেকা পড়ে রয়েছে, মার্কেটে এসে আমাদের পকেটে ঢুকাই দিয়ে যাবে। আসেন জেনেক্সিলের বর্তমান কন্ডিশনে সেই 33 টাকা 50 পয়সা যেটা আপনাদেরকে দেখাইছি, যে 33 টাকা 50 পয়সার নিচে গেলে কারো কথা শোনার দরকার নেই, সেল করে দিয়েন। না গেলে 50 টাকার আশেপাশে পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমান। যদি না বুঝতে পারেন পরিস্থিতি, দেখেন তো বিডি থাইফুডের সাথে মিলে কিনা লম্বা সময় ধরে ডাউন ট্রেন্ড। এটা টার্গেট কিন্তু 52 টাকা না, এনিওয়ে এটার টার্গেট 52 টাকা না, এটার প্রথম টার্গেট 52 টাকা। আই রিপিট, এটার প্রথম টার্গেট 52 টাকা। যারা বুঝতেছি না তারা বুঝতেছি না, তাদেরকে আমি মানে বলেও বুঝাইতে পারবো না। সো এনিওয়ে, এই যে ডাউন ট্রেন্ডের পরে লম্বা সময় অ্যাকুমুলেশন, তারপর একটা যে কোনো স্ট্যান্ডার্ড বুলিশ প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট, ঢুকতে যদি পারেন প্রপারলি রেখে দেন, 6টা মাস রেখে দেন, আপনার টার্গেটের দরকার নাই। আমি টার্গেট ফলো করতেছি না, আমার কাছে এই যে এখন এরপরে স্টপ লস এখানে উঠাবো, আবার সুইং তৈরি করবো, ওই সুইংয়ের লোতে স্টপ লস উঠাবো, আবার সুইং তৈরি করবো, ওইটার লোতে স্টপ লস উঠাবো। আদারওয়াইজ 52 টাকায় সেল করলেই যে আমি জিতে যাবো, ব্যাপারটা তো এরকমও না। ইশার তো 70-80 টাকাতেও যাবে যদি মার্কেট আপ থাকে। একটা জিনিস বুঝেন, মার্কেট কততে আছে? 5600-র আশেপাশে আছে। এখন আপনারাই বলতেছেন মার্কেট 7000, 8000, 10000 যাবে, আমার কথা বাদ দেন। এখন মার্কেট যদি 7000ও যায়, 10000 বাদ দেন, কথার কথা বলছি, 7000 যাবে এটা বলছি না, কথার কথা বলছি। মার্কেট যদি 7000 যায়, আজকে যদি 5600-তে একটা স্টকের দাম এই 35 টাকায় থাকে, তাহলে 7000 যেতে যেতে ওই স্টকটা কয় টাকায় যাবে? আর যখন ওই স্টকটা ওই রেঞ্জে যাবে, তখন কি আপনি আর মার্কেটে ট্রেড করবেন না? তো তখন আপনি কোন শেয়ারটা কিনবেন? মার্কেট যে হারে বাড়বে, ম্যাক্সিমাম ট্রেডিং শেয়ার তো ওই হারেই বাড়বে, কম বেশি হতে পারে। বাট তখন তো আপনাকে এই জেনেক্সিল তখন আপনি কোথায় কিনবেন? দেখেন, আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিই, জেনেক্সিল যখন মার্কেট ভালো করবে, এই ব্রেকআউটে, এই রিস্টে, এইখানে তখন রিএন্ট্রি আমি নিজে দেখাবো, বিভিন্ন মানুষ দেখাবে, আপনিও কিনবেন। প্রবলেম হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন্ড ছিল, তখন যখন বলছিলাম যে 70 টাকায় কিনেন, কিন্তু 68 টাকায় স্টপ লস রাখেন, স্টপ লস দেন নাই, নিচে পড়ে গেছে, গালি দিয়েছেন অ্যানালিস্টদেরকে যে এই লোকটা বলছিল বাড়বে, এটা বাড়ে নাই, কমে আমার পুঁজি হাফ হয়ে গেছে। বাট আপনি যে স্টপ লস দেন নাই, দোষটা আপনার মধ্যে, আপনি রাখতেছেন না। একই কাজ এখানে করতেছেন। মার্কেট আপ ট্রেন্ডে আছে, স্টক বাড়তেছে ধামাধাম, আপনি 10-15% প্রফিট পেয়ে খুশি হয়ে বেরোয় যাচ্ছেন, পরবর্তীতে ইন্ডেক্স লাল হইতেছে। দেখেন, এখানে আরেকটা সমস্যা আছে, ওটা একটু ক্লিয়ার করি, ওটা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাটার কি ঘটে? ধরেন অ্যাকুমুলেশন হয়েছে, কোনো একটা প্যাটার্ন তৈরি করছে, ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, আপনি এন্ট্রি নিচ্ছেন। এখানে এন্ট্রি নেওয়ার পরে প্রথম সুইংয়ের আপে যাওয়ার আগে আপনি এখানে 12%, 13%, 15% প্রফিটে সেল করে দিচ্ছেন, খুশি হয়ে গেছেন, ফাইন, সমস্যা নাই। আপনার স্টপ লস কোথায় আছে? এইখানে। এবার ইন্ডেক্স তো 5600-র কাছাকাছি রেজিস্ট্যান্স আছে, সবাই জানেন। এখন পরের দিন আপনি এটা সেল করে দিয়ে আরেকটা শেয়ার ধরতে গেছেন যেটা ব্রেকআউট করছে একইভাবে। এবার যখনই আপনি এটাতে এন্ট্রি দিচ্ছেন, ইন্ডেক্স লাল হয়ে গেছে। এখন পরের দিন আপনার শেয়ার কেনা দামের নিচে চলে গেছে, বা কেনা দামের নিচে যেতে পারে বলে আপনার মনের মধ্যে ভয় হচ্ছে, কারণ কি মার্কেট রেজিস্ট্যান্সে আছে, আপ ডাউন করতেছে। এবার আপনি এই শেয়ারটাকে সামান্য লসে সেল করতে বাধ্য হলেন, বুঝেন, বাধ্য হলেন। বাট এই ইন্ডেক্সটা যখন লাল হয়েছে, তখন এখানে আপনার 12% প্রফিট কমে 8% প্রফিটে নামছে। পরের দিন আবার যখন ইন্ডেক্স আপ হয়েছে, এই 8% প্রফিট আবার ঘুরে 14% প্রফিটে উঠছে। দেখেন ঘটনাটা কি ঘটলো, আপনি এখানে 12% পেলেন, এখানে 5% লস করলেন, অর্থাৎ আপনার কি থাকলো, 12 থেকে 5 চলে গেল, আপনার 7% প্রফিট অ্যাকচুয়ালি পোর্টফোলিওতে থাকলো। বাট যদি আপনি এইটাতেই থাকতেন, প্রফিট 12 থেকে কমে 8-এ নামতো, আপনি ভয় পেতেন না, কারণ আপনার স্টপ লস হয় নাই, অলরেডি এখনও প্রফিটে, ভয় তো তখন তো ভয় পাবেন না। পরে ঠিকই এটা 12% থেকে 14-15%-এ চলে গেল। তার মানে এই যে 7% প্রফিট হইলো, সুইচিং করলে একই স্টকে থাকলে আপনার প্রফিট হয়ে গেল 14%। দ্যাট ইজ দ্য ওয়ে অফ প্রফেশনাল ট্রেডিং। যদি না বুঝেন, আমি সারাদিন চিল্লাইলেও বুঝবেন না। আমি দু একটা স্টক দেখাই, আপনাদের স্টকের শক্তি কত দূর হইতে পারে একটু বুঝাই। ফার্স্ট নোট, এই যে এখন স্টকগুলো দেখবেন, এই স্টকগুলো এখন বাই রেঞ্জে নাই। আমি আবারও বলতেছি, আমি 2-3টা স্টক দেখাবো, এই স্টকগুলো এখন বাই রেঞ্জে নাই। আমি শুধুমাত্র এই স্টকগুলো দেখাবো আপনাকে এইটা বোঝানোর জন্য যে আগামী দিনগুলোতে মার্কেটে এক একটা স্টকের
দর বৃদ্ধি কত গুণ বা কতটুকু পর্যন্ত হতে পারে বলে আমরা দৃষ্টিভঙ্গি রাখবো। এরপরে হবে হবে না স্টপ লস দিব, না হইলে স্টপ লস দিব, বাট দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? নাহি ক্যাপ আপনারা দেখছেন 16 টাকা থেকে 27 টাকা পর্যন্ত আমি ওপেনলি ফলো আপ করছি, এই সেই লেভেলটা। এখানে এই সাপ্লাইটার কারণে আমি ফলো আপ করছি, এটা ছিল সেই সাপ্লাই। এই 16 টাকা এন্ট্রি এবং 16 টাকা থেকে এই 27 টাকায় গিয়ে ফুল সেল করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, এইটুকু জানেন। বাট আমি আজকে ওপেনলি মোটামুটি কনফিডেন্টলি, আবারও বলতেছি মোটামুটি কনফিডেন্টলি, গ্যারান্টেড না, বলতেছি এই স্টকটার গন্তব্য 80 টাকা। 80 টাকা প্লাস হইতে পারে, কম হওয়ার সম্ভাবনা কম। এখন এই 80 টাকার গন্তব্য কিন্তু আগামী মাসে না বা এই মাসেও না, এবং এর মাঝখানে যে কারেকশন হবে সেটাও মাথায় রাখতে হবে। কিভাবে হইতে পারে জিনিসগুলো আমি জাস্ট একটা অ্যাজাম্পশন দিচ্ছি, এগুলো কিন্তু আমি পরে মেপে লাইভ মার্কেটে কাউন্ট করে তারপরে করব। আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। এইটা একটা মেজর সুইং, এইটা একটা সুইং। এরপরে এই পুরাটাকে বলা হয় হচ্ছে ইম্পালসিভ ওয়েব বা ওয়েব 3 বা বুলিশ ট্রেন্ড বা স্ট্রংগেস্ট ট্রেন্ড, হোয়াট এভার ইট ইজ, আপনি যে নামে ডাকতে চান, আমার কিন্তু এখানে কোনো আপত্তি নাই। এরপরে এই স্টকটা ধরেন, মানে এটা কিন্তু কারেকশন চলতেছে, আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, আমি আপনাকে নাহি ক্যাপের বাই প্ল্যান দিতেছি না, স্টকের শক্তি দেখানোর চেষ্টা করতেছি। নাহি ক্যাপের এই যে এখানে গ্যাপ, এই গ্যাপ ফিল আপ করবে না। আপনি কি মনে করতেছেন যে এই স্টকের যে গ্যাপগুলো আছে, যেগুলো ট্রেন্ডে আছে, এগুলোর গ্যাপ ফিল আপ হবে না? ডেফিনেটলি ফিল আপ হবে। ফ্লোরের আগে দেখাইছি, ভুলে গেছেন গ্যাপ কীভাবে ফিল আপ করে? সো এই স্টকগুলো, এই পুরাটা হচ্ছে আসলে সুইং তৈরি হচ্ছে, কতদূর নামবে ফলো করব, দেখব, আবার সুইং হবে। একটা বারো মেজর সুইংয়ের লোয়াল্লো হবে না। এইটা মেজর সুইং, এইটা মেজর সুইং, এইটা মেজর সুইং। এই সুইং কখনোই এই সুইংয়ের নিচে নামবে না, একদম লিখে রাখতে পারেন। আর তাহলে আমি যদি পয়েন্ট সহ বলি আপনাকে, এই 22 টাকার নিচে নাহি ক্যাপ নামবে না। 22 টাকার আগে যে কোনো লেভেল পর্যন্ত নামতে পারে। 22 টাকার নিচে যদি না নামে, এই অ্যানালাইসিস ভ্যালিড থাকবে এবং এই স্টকটা আপ ডাউন করে করে গন্তব্য 80 টাকার ওপরে। একটা অসংখ্য আছে। এখন আপনি জেড যদি বলেন এ বি সি ফান্ডামেন্টাল নাকি নন ফান্ডামেন্টাল, আমার কাছে উত্তর নাই। আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে যাই। এটা কি আজিজ পাইপ? এটা ভালো শেয়ার না, খারাপ কোম্পানি। আমি এটা আপনাকে কিনতেও বলতেছি না, টার্গেটও দেখাচ্ছি না, শুধু বলে রাখতেছি এই স্টকটার বর্তমান, আমি এই স্টকটা আরও আগে ট্র্যাক করছি, সো এখন দেখা লাভ নাই। যদিও আবারও বলতেছি, এটা এন্ট্রি জোনে নাই। এই স্টকটার আগামী এই বছরের শেষের দিকে 140 টাকার উপরে দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করতেছি। আমার বিশ্বাস ভুল হলে গালি দিয়েন, বা গালিতে তো আমার কিছু হবে না। এই যে ওয়াইপিএল, আগেও দেখাইছি স্টকটা 7 টাকা থেকে নিয়ে বর্তমান প্রাইস 27 টাকা, 4 7 28, 4 গুণ হয়েছে। এক বছর এখনো হয় নাই। 2025 সালের নভেম্বর মাস, 2026 সালের নভেম্বর মাস, সরি এটা হচ্ছে 24-এর নভেম্বর মাস, আর 26-এর নভেম্বর মাস আসে নাই, 2 বছর হয় নাই। অথচ এই টাইমে মার্কেটের কন্ডিশন কি ছিল মার্কেটের কন্ডিশন? আমি এখন আর চার্ট বের করব না। আপনি পিডিএল দেখেন, আপনি সাইপ পাওয়ার দেখেন, আপনি নিউ লাইন দেখেন, আপনি আর কি আছে, আচ্ছা 3টা তো বললাম 500 টাকা দামের স্টক, পিডিএল, সাইপ পাওয়ার, তারপর হচ্ছে নিউ লাইন, এরকম আরও কিছু আছে। একদম বাজে 1-2 টাকার গুলা দেখেন না, ওগুলোর দিকে একটু খেয়াল রাখেন। তারপর একমিপিএল, এসপি সিরামিক, ওয়াইপিএল, এগুলো আগে দেখানো আছে, এগুলো নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। মূল বিষয়টা কিন্তু স্টক না, ভুলেও স্টক না। আমি আপনাকে সিলভা ফার্মা দেখাইছি না? ওটা কি এই ওয়াইপিএলের মতো বা বিডিথায়ের মতো জেড ক্যাটাগরি, বা ওটা জেড ক্যাটাগরি না, সরি, আমি বুঝাইতে চাচ্ছি সবই যে নেগেটিভ ইপিএসের কোম্পানি তা কিন্তু না। এখানে কিন্তু পজিটিভ ইপিএসের কোম্পানিও আছে, অনেক কোম্পানি আছে পজিটিভ ইপিএসের, স্মল থেকে মিড ক্যাপ টাইপের ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আপনি যদি মনে করেন যে স্কয়ার ফার্মা কিংবা ব্র্যাক ব্যাংক কিংবা অন্য কোনো একটা ব্যাংক চাইলেই আপনি 3 মাসে ডাবল পেয়ে যাবেন, এটা তো আসলে আনএক্সপেক্টেড পরিস্থিতি। মানে এটা হতে পারে এক্সেপশনাল, বাট হবে এটা তো আপনি আশা করতে পারেন না। তাহলে যেই স্টকগুলো হতে পারে, আমি আপনাদেরকে ফরচুন দেখাইছি না গত ভিডিওতে, এই ভিডিওতেও আছে ফরচুন দেখাইছি না? এখন আমি যদি ফরচুনের টার্গেট বলি, নিছকভাবে আমাকে আজকে চাপাবাজ শুনতে হবে বা অনেকেই নেগেটিভ কমপ্লেন মানে কথাবার্তা বলবেন। আমি এই জন্য আপনাদের প্রথম টার্গেট দেখায় রাখছি। আমার মানে সুন্দর প্রথম সাপ্লাই যেখানে আছে, এই যে প্রথম সাপ্লাই একদম পানির মতো পরিষ্কার, এই প্রথম সাপ্লাইতে প্রথম সেল, এইটুকু পানির মতো পরিষ্কার, এইটুকুতে আমাকে কেউ চাপাবাজ বলবে না, কেউ গালি দিবে না। বাট আমি ঠিকই বুঝতেছি যে এই শেয়ারগুলোর ভবিষ্যতে যদি 1 বছর কেউ হোল্ড করতে পারে, 1-1.5 বছর, তাহলে এগুলোর টার্গেট কী হইতে পারে। প্রবলেম হচ্ছে আপনারা এত বলার পরেও জিনিসটা বুঝতেছেন না। এই যে পিওর অ্যাকুমুলেশন জোনগুলো চলতেছে, এগুলো যখন ব্রেক করবে, এই পুরা জোনের আউটপুট কি 20 টাকায় গিয়ে শেষ হবে? আপনাদের তাই মনে হয়?
আবার আরেকটা প্রবলেম হচ্ছে আজকে বলার পরে যদি 2 টাকা কমে তাহলেও নেগেটিভ মন্তব্য, বাট আবার যদি 1 মাসের মধ্যে এই টার্গেটে না যায় তারপরেও আপনাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে। প্রবলেম হচ্ছে টার্গেট তো প্রতিটা স্টক দিতেছে, আপনি রাখতে পারতেছেন না আপনার দৃষ্টিভঙ্গির কারণে। আমার আজকের ভিডিওটা তৈরি করা আসলে উইলিংলি বলতেছি, আমি শুধুমাত্র আপনাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করার জন্য আজকে ভিডিও করতেছি। আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য নাই। আপনারা খুব ভালোভাবে জানেন আমি ট্রেনিং গ্রুপ কোনো কিছু এখন অফার করি না। আমি উইলিংলি বলতেছি, কাউরে জয়েনও করাচ্ছি না এখন। নিজে থেকে যারা রিকোয়েস্ট করছিল জয়েন করছিলাম, তাও বেশ কয়েকদিন আগে, এখন টোটালি বন্ধ আছে। আপনি নক দিলেও কোনো কিছু করা হবে না। সো আমার এখানে কোনো বেনিফিট নাই, বা আমার বেনিফিট করে দিবেন আপনি, ওই রকম পরিস্থিতিতে আমি এখন আর নাই। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার করতে চাচ্ছি যাতে আপনারা নিজেদের সাথে নিজেদেরকে ধোঁকা না দেন। আমি আমার পোস্টের মধ্যে ওই একই কথা লিখছি যে নিজে ধোঁকা দেন এবং পরিস্থিতি না বুঝেন, তাহলে আসলে মানে কি করব, কি বলবো। সিরিয়াসলি বলতেছি, লাস্ট লাইন 5%, 10%, 15% প্রফিট হয়ে আবার স্টপ লস হতে দেন। আমি আবারও বলতেছি, টানা 5টা ট্রেড নেন ধাপে ধাপে, ভালো শেয়ার দেখে, ট্রেন্ডি শেয়ার দেখে। ওই স্টকটা 5% বাড়ছে ছেড়ে দেন, ওয়েট করেন স্টপ লস হয় কিনা। 10% বাড়ছে ওয়েট করেন, 15% বাড়ছে নিয়েন না স্টপ লস। একটা সুইং তৈরি হইতে দেন, মজাটা তারপরে আপনি দেখতে পাবেন। এরপর ইন্ডেক্স পড়লেও আপনার ভয় লাগবে না। আমি আপনাকে লাইভ ছাড়া কিছুই বোঝানো যায় না। এই যে ধরেন সিলভা ফার্মা, যেটা আপনাদেরকে ওপেনলি দেওয়া হয়েছে, এখন এই সিলভা ফার্মার আপ ডাউনের মধ্যে কি ইন্ডেক্স উঠতেছে নামতেছে না? এখন আমাকে একটা জিনিস বলেন তো, আপনি যদি আসলে এই জায়গায় কিনে থাকেন, এখন যদি এটা এই পর্যন্ত নামে তারপর আবার উঠে, আপনি কি এই অংশে, এই যে এই অংশটা কিন্তু 10%-এর কাছাকাছি, 14 টাকা 30 পয়সা থেকে যদি 13 টাকা 30 পয়সায় নামে, তাহলে 1 টাকা কমলো, মানে প্রায় কি বলবো 8-8.5% কমলো। এখন এই 8-8.5% কমলে কি আপনি ভয় পাবেন? কারণ আপনি তো কিনছেন। এখানে ঘটনাটা এটাই ঘটতেছে, যারা স্টকটা বুঝতেছে এবং স্টকটাকে টার্গেট পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতেছে। এগুলোর টার্গেট কিন্তু 16 টাকা না, এগুলোর ফার্স্ট টার্গেট 16 টাকা। আবারও বলতেছি, সিল্কো ফার্মাতে 22-23 টাকা টার্গেট দেখাইছি না, ওইটার টার্গেট কিন্তু 22-23 টাকা না, ওইটার ফার্স্ট টার্গেট হচ্ছে 22-23 টাকা। রিসেন্টলি ফুয়াং সিরামিকের একটা ট্রেড করছিলাম এই ক্যান্ডেল থেকে, এই স্টকটার টার্গেট দেওয়া ছিল 15 টাকা। বাট আমি নিজে আজকে বলে দিচ্ছি, এই স্টকটার টার্গেট 15 টাকা না, এই স্টকটার অরিজিনাল টার্গেট 30 টাকার উপরে। আবারও বলতেছি, ওপেনলি বলতেছি। বাট প্রবলেম হচ্ছে, আপনি যদি ভুল সময় কিনেন এবং স্টপ লসের রেশিও না বুঝেন, কোথায় স্টপ লস, যেমন ধরেন আমি এটাও আপনাকে দেখাই, এইটাও তো এখানে ব্রেকআউটে কিনছি। যেদিন কিনছি সেদিন কি ঘটনাটা ছিল? সেদিন ঘটনাটা ছিল এই হচ্ছে স্টপ লস, 12 টাকা 20 পয়সা স্টপ লস, এই ক্যান্ডেলে এন্ট্রি 12 টাকা 70, 80, 30, যে যত রেটে কিনতে পারছে, অর্থাৎ 1 টাকার কম স্টপ লস। কেনার নিয়ম এটাই, কেনার সময় 10% না 5-6% স্টপ লস থাকতে হবে। আর মার্কেট যদি খুবই ট্রেন্ডি থাকে তখন সর্বোচ্চ 10% পর্যন্ত স্টপ লস বিয়ার করা যায়, কারণ তখন আপনি অলরেডি প্রফিটে আছেন, একটু রিস্ক তো নিতেই হবে। বাট এটা হচ্ছে স্টপ লস। এবার আপনি ওয়েট করেন, সমস্যা হচ্ছে এখানে সেল দিয়ে দিচ্ছেন, এই যে এখানে প্রফিট টেক হয়েছে, এইটুকু প্রফিটে 8-10% প্রফিট হয়েছে, খুশি মনে সেল দিয়ে দিচ্ছেন যে আমি তো জিতে গেছি। যখন এটা হবে ওয়েট করেন, একটা সুইং তৈরি হইতে দেন, এই যে উপরে উঠে এই যে সুইংটা তৈরি হয়ে এই যে বাড়লো, এবার স্টপ লসটাকে এখানে নিয়ে যান, খেয়াল করেন। এবার এই যেটুকু বাড়লো, ওয়েট করেন, এই স্টকটা সেম ঘটনা, ফুল একটা বিয়ারিশ ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সেমভাবে একটা বুলিশ প্যাটার্ন এখানে জেনারেট করে, সব স্টকের সেম ঘটনা ভাই, একটা প্যাটার্ন জেনারেট করে ব্রেকআউট করে রিটেস্ট করে ওঠা শুরু করছে। এবার এই ক্যান্ডেল কিনেন, এই ক্যান্ডেল কিনেন, এই ক্যান্ডেল কিনেন, সমস্যা নাই, শুধু কেনার সময় স্টপ লস কতটুকু ওইটা দেখে কিনেন। এবার এই স্টকটার বটম তৈরি হয়েছে সেই নভেম্বর 2025-এ, ম্যাক্সিমাম স্টকেরই আমি দেখতেছি নভেম্বর 2025 আশেপাশে। এনিওয়ে, এই স্টকটা নভেম্বর 2026-এও আপট্রেন্ড শেষ হবে না, আপনি ডায়েরিতে লিখে রাখেন। আবারও বলছি, এই স্টকটার নভেম্বর 2026 যেদিন তারিখ, সেই দিন এটার আপট্রেন্ড শেষ হবে না। কারণ আপনি কত দূর পর্যন্ত নিতে পারবেন এবং কিভাবে এটাতে ম্যানেজ করতে পারবেন, এটাই শুধু ফ্যাক্ট। সুইং তৈরি হইতে দেন, স্টপ লস থামান। এই যে উপরে উঠছে, এখানে টার্গেট, এখানে একটা সেল হয়েছে, এগ্রি, আমি কিন্তু বলছি 15+ একটা সেল হয়েছে। আবার এখন রিএন্ট্রির পজিশন চলতেছে, কে নিবে, কে স্টপ লস দিবে, কে কোয়ান্টিটি বাড়াবে, ইটস আপ টু দেম। বাট এটা ছিল একটা প্রথম টার্গেট, এর আগে কিন্তু কোনো টার্গেটই নাই। এবার আসেন, এখন এই জায়গায় আপনি, এটা টাইট স্টপ লস হয় আসলে, প্রফেশনাল স্টপ লস 1 ক্যান্ডেল অন্তত নিচে রাখা, 14 টাকা 40 পয়সা স্টপ লস ধরে আপনি ওয়েট করেন না 20 টাকা পর্যন্ত, ওয়েট করেন। যদি না হয়, আপনি তো কিনছেন এই জায়গায়, আপনার এখানে এই পর্যন্ত আসতে আসতে অলরেডি 40% প্রফিট হয়েছে, 10% ছেড়ে দেন। এই মার্কেটে টার্গেট ডিফাইন না করে স্টপ লস ট্রেইল করেন, দেখবেন কোনো স্টকেই 50%-এর নিচে প্রফিট হওয়ার সুযোগ নাই। বলতে পারেন ব্যতিক্রম আছে, আমি দেখাই না, আমি নাই দেখাই, কারণ ওগুলো অনেকের হাতে আছে, মন খারাপ করবে যে ওগুলো পাবলিকলি দেখাইলে তাদের একটু বিরক্ত লাগবে, আমি ওটা দেখাবো না। তবে আমি একটু বুঝাই বলি সিচুয়েশনটা হলো,
আপনি এমন কিছু স্টক কিনছেন যেগুলো বাড়বে বলে মনে হচ্ছে, প্যাটার্ন ব্রেক করছে, সব করছে, বাট ও বাট আটকে গেছে, বাড়তেছেও না, স্টপ লসও হচ্ছে না, ও শুধু আপ ডাউন করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি এই স্টকে সময় না দিয়ে, যেই স্টকটা আপ ট্রেন্ডে আছে ওইটাতে একবার ঢুকে যত সময় এখানে অপেক্ষা করতেছিলেন তত সময় বরঞ্চ আপনি ওই স্টকের মধ্যে অপেক্ষা করেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা যখন ব্রেকআউট করবে, উপর উঠবে, তখন আপনি আবার নজর দেন। সো এইরকম কিছু এক্সেপশন থাকবে এবং সেই সংখ্যাটা বর্তমানে খুবই কম। 10টা ট্রেড নিলে 2টা থেকে 3টা ওই রকম অবস্থায় যাইতেছে, বাকি 6-7টা কিন্তু ঠিকই প্লে করে যাচ্ছে। সো আমি জানি না কি বুঝাইতে পারছি, কতটুকু বুঝাইতে পারছি, আমার বোঝানোর ওয়ে ভালো ছিল কিনা, দুই একটা করা কথাও বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি রিকোয়েস্ট করবো, চাপাবাজি বা বাড়ায় বলতেছেন, অ্যাড দিতেছেন, এই ধরনের কথা বললেন না, ওগুলার বয়স পার করে ফেলছি। আমি অনেস্টলি আপনাকে বলছি, আমি জাস্ট আজকের ভিডিওটা তৈরি করতেছি আপনাদের মার্কেট সম্পর্কে দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করার জন্য। কারণ 2026-27 সালে যদি সত্যি মার্কেট আগামী ব্যাংক সেক্টরের থ্রুতে যদি মার্কেট ওই যে হাইটা তৈরি করছে, এইখানে যে হাইটা তৈরি করছে, এই হাইটা যদি মার্কেট ব্রেক করে ফেলে, যেটা আমি বিলিভ করি করবে আগামী দিনে, একটু সময় নিলেও, সো যখন ব্রেক করে ফেলবে তখন কনফার্মেশন আসবে। বাট কনফার্মেশন তো অনেক আগে আসছে, এতগুলা স্টক আপ ট্রেন্ড তৈরি করে ফেলছে, আপ ট্রেন্ডে রানিং আছে, ডাবল হয়ে পার করে উপরের দিকে উঠতেছে। সো আপনার তো ইন্ডেক্স দেখার দরকার নাই, আপনি ইন্ডেক্স দেখে ক্যাশ ম্যানেজ করেন, বাট ইন্ডেক্স দেখে আপনি ট্রেড থেকে এক্সিট করবেন কেন? আপনি তো অলরেডি 40% প্রফিটে আছেন, আপনি 10% নামতে দেন, নতুন ট্রেডে গেলে তো ওইটা 10% কমলে আপনি স্টপ লস হয়ে যাবে। যদি বুঝেন তাহলে বোঝার চেষ্টা করেন এবং টার্গেট করেন 2026-27 সালে আল্লাহ যদি আমাদের সহায় হন এবং মার্কেটে যে ভলিউমটা আছে, মার্কেটের ইন্ডেক্স আই ডোন্ট কেয়ার, শুধু দেখবেন ভলিউম আছে কিনা। মার্কেটে যদি ভলিউমটা, লেনদেনটা ভালো থাকে, পোর্টফোলিও ডাবল করার চেষ্টা করেন, পোর্টফোলিও ডাবল হওয়ার পরে পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করার চেষ্টা করেন হালাল ওয়েতে, সলিড ওয়েতে, এবং এটা আপনি ক্যাপিটাল গেইন দিয়ে ট্যাক্স দেখাইতে পারবেন গভর্নমেন্টের ওয়েতে, সলিড ওয়েতে এটা থাকবে আপনার। মানে যারা চাকরি করেন, ব্যবসা করেন, কারো কিন্তু ক্যাপিটাল গেইন হইলে আপনার কোনো টেনশন নাই, কোনো রিস্ক বা কোনো খারাপভাবে আপনি করতেছেন এরকম কিছু না। এই সুযোগটা 5 বছর পরে 1-1.5 বছরের জন্য আসে, গড়ে 5 বছরে 1-1.5 বছরের জন্য আসে। এই সুযোগটা নষ্ট করেন না। ওই গত 2-4 বছর 5 বছর যা করছেন ওই কাজ করে, ওই ধরনের পরামর্শ নিয়ে, ওই ধরনের প্র্যাকটিস করে, নিজের মেন্টালিটিকে ওই রকম রেখে নিজের সুযোগগুলোকে হাতছাড়া করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট বা মেসেজ দেওয়ার জন্য। বাট আমি মনে করি স্টক খোঁজা বাদ দেন ভাই, এই মার্কেটে চোখ বন্ধ করে স্টক কিনলে আপনি প্রফিট করতে পারবেন, শুধু যদি আপনি কেনার সময় স্টপ লসের রেশিওটা খেয়াল রেখে স্টক কেনেন। এখানে আমার আপনার অন্য অ্যানালিস্টের স্টক দেওয়ার কোনো কিছুই নাই। মূল পয়েন্ট হচ্ছে একটা, সঠিক ডিরেকশনটা আপনি পাচ্ছেন কিনা, যখন যে লেভেলে যতটুকু ঝুঁকি ম্যানেজ করতে হবে এবং সাহস রাখতে হবে সেই জিনিসটা আপনি রাখতে পারতেছেন কিনা, সেই ধরনের সাইকোলজিক্যাল সাপোর্টটা আপনি পাচ্ছেন কিনা, যেটা আমার কোনো গ্রুপের দরকার নেই। আমি ওপেনলি ইউটিউব ভিডিওতে প্রতি সপ্তাহতে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এটার জন্য কোথাও কোনো জায়গায় জয়েন করতে হবে না, আমার কাছেও জয়েন করতে হবে না। সো একটু বোঝার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।